প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আপনাদের আজকের বিশেষ আলোচনায়। আমি মানিক রেহমান মিয়া, রেইন ফরেস্ট মিডিয়ায় আমাদের বিয়ন্ড দ্য ডেল্টা টক শোতে আপনাদের স্বাগত। একটা রাষ্ট্র যখন সংকটে পড়ে তখন প্রশ্নটা শুধু সরকারের দায়বদ্ধতার নয়, বিরোধী দলের ভূমিকাও কি সেখানে সমানভাবে গুরুত্বপূর্ণ? সংকটের মুহূর্তে দায়িত্বশীলতার সীমারেখা কি স্পষ্ট, নাকি রাজনৈতিক কাদা ছড়াছড়ির মধ্যে হারিয়ে যায়? আমরা প্রায় সংকটের জন্য আঙুল তুলি সরকারের দিকে, কিন্তু প্রশ্ন থাকে, আড়ালে কি বিরোধী দলের ভূমিকা উপেক্ষিত হয়, নাকি সংকট আসলে পুরো রাজনৈতিক ব্যবস্থার একটা ব্যর্থতার প্রতিচ্ছবি? সংকট যখন রাষ্ট্রকে নাড়িয়ে দেয় তখন বিষয়টা শুধু কে দায়ী নয়, বরং কে কতটা দায়িত্বশীল ছিল। সরকার সিদ্ধান্ত নেয়, বিরোধী দল প্রশ্ন তোলে, কিন্তু এই দুই ভূমিকাই কি যথেষ্ট, নাকি সময় এসেছে জবাবদিহিতার সীমারেখা নতুন করে সংজ্ঞায়িত করার? এই গণতন্ত্র, সরকার ও বিরোধী দল দুপক্ষই রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য অংশ, কিন্তু সংকটকালীন সময়ে তাদের দায়িত্বের শেষ কোথায় আর জবাবদিহিতার শুরুই বা কোথায়? এই বিতর্কের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আজ আমরা সেই সীমারেখায় খুঁজে দেখব। আজকের আলোচনায় আমাদের সাথে বাংলাদেশের দুইজন খ্যাতনামা ব্যক্তিত্ব উপস্থিত আছেন। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথিদের। আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সাথে আরও রয়েছেন ডক্টর আব্দুল নূর তুষার, চিকিৎসক, উপস্থাপক ও লেখক। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় উপস্থিত হওয়ার জন্য। আমরা প্রথমেই চলে যাচ্ছি ডক্টর আব্দুল নূর তুষার, আপনার কাছেই। সংকটকালে বিরোধী দলের ভূমিকা কি? সরকারের সমালোচনা নাকি জাতীয় স্বার্থের সহযোগিতা? কি মনে হয় আপনার? সরকারের সমালোচনা তো কোনো কাজ না। সরকার যদি সমালোচনা হয়, এরকম কোনো কাজ করে, তাহলে বিরোধী দল নয় শুধু, অনেকেই সমালোচনা করবে, গণমাধ্যম সমালোচনা করবে, সাধারণ মানুষেরা সমালোচনা করবে, বিরোধী দলও করবে। ফলে সমালোচনা আসলে বিরোধী দলের কোনো কাজ না। সমালোচনা হচ্ছে সরকার যদি কোনো ভুল করেন, এটা সরকারের কারণেই হয়, বিরোধী দলের কারণে হয় না। তবে আমাদের দেশে বিরোধী দলগুলির একটা প্রবণতা আছে, সবসময় ছিল, সেটা হচ্ছে সরকার যাই করে সব খারাপ আর তারা যা বলেন সব ভালো। এবং যখন অন্য দলগুলো বিরোধী দলে ছিল, যেমন এই সরকারও যখন বিরোধী দলে ছিলেন, তারা ওইভাবেই করতেন এবং আওয়ামী লীগও এই কাজটাই করতো। তবে রিসেন্টলি এই গত 1-2 বছরে বিএনপির মধ্যে একটি আমূল পরিবর্তন এসেছে। কারণ বিএনপি চেয়ারপারসন, যিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি অহেতুক সমালোচনা থেকে নিজেকে বিরত করেছেন এবং অনেকদিন যাবৎ তিনি আসলে প্রতিপক্ষের খুব একটা সমালোচনা করেন না, অযৌক্তিক সমালোচনা করেন না। ফলে আমার মনে হয় যে অযৌক্তিক সমালোচনা করা যাবে না, তবে যৌক্তিক সমালোচনা যে কেউ করতে পারে। এটা কিন্তু এই যে আমার পাশে হাবিবুর রহমান হাবিব ভাই আছেন, তিনি নিজেও তার দলের মধ্যে থেকে সমালোচনা করেন, যেটা একটা, আমি মনে করি যে একটা নতুন বিষয়। আমরা দেখেছি ফজলু ভাই ওরকম দলের মধ্যে থেকে সমালোচনা করেন। এই জিনিসগুলো যদি দল অ্যালাউ করে, তাহলে কিন্তু গণতন্ত্র অনেক শক্তিশালী হয়। ধন্যবাদ আপনাকে জনাব হাবিবুর রহমান হাবিব। সরকার কি মনে করে যে বিরোধী দলকে সম্পূর্ণভাবে সংকট ব্যবস্থাপনার বাইরে রাখা উচিত? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ আলোচক, একসময়ের তুখুর উপস্থাপক, অত্যন্ত জনপ্রিয় ডাক্তার আব্দুল নূর তুষার, শুভেচ্ছা। আসলে তার কথার সাথে আমি একমত গ্রহণ করে বলতে চাই, বিগত সরকারে যারা ছিলেন তারা বিরোধী দলকে উঠেই তুলোধনা শুরু করতেন, অথচ বিরোধী দল সরকারের সমালোচনা করে, এটাই স্বাভাবিক। কিন্তু বিগত বছরগুলো দেখছি যে সরকারের পক্ষ থেকে এমনকি প্রধানমন্ত্রী সমালোচনা করতেন। এই জায়গার থেকে এখন বাংলাদেশ অন্তত রক্ষা পেয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান তারেক রহমান অহেতুক সময়টা নষ্ট করতে চান না। খুব যখন বিপদে পড়ে যান, যখন সহ্যের বাইরে হয়ে যায়, তখন ব্যক্তিগত বলার চেষ্টা করেন। কারণ উনি যখন, আমার একটা জিনিস মনে পড়ে, যখন বিএনপি ক্ষমতা ছিল 2004-5 সালের দিকে, আমি ওনার সাথে কয়েকটা জায়গায় সফর সঙ্গে ছিলাম, সিরাজগঞ্জ, ভেড়ামারা বা কুষ্টিয়া, বিভিন্ন জায়গায়। তুমি তো রাজনৈতিক নেতারা আমার বক্তৃতা করে গলা ফাটায়, গলা রক টক একদম মানে মনে হয় ছিঁড়ে যাবে এরকম করে, উনি একবারে ছাত্র পড়ানোর মতো করে উনি বক্তৃতা করেন। তা আমি একদিন বললাম যে আপনি যে ছাত্র পড়ানোর মতো বক্তৃতা করেন, আর কারোর বিরুদ্ধে বলেন না, সরকার এত বিরোধীরা এত সমালোচনা করে, কিছুই বলেন না, বলে আপনি বলেন কি? আমার দলের কাজের কথা বলেই তো, আমার কর্মসূচির কথা বলেই তো শেষ করতে, তোদের কথা কখন বলবো? কোনো দরকার নাই। আমি কাজ করলে দরকার আমার পক্ষেই ই করবে, আমাকেই সমর্থন করবে, আমাকে অত সমর্থন করবে কেন? বর্তমান প্রধানমন্ত্রী একবার এটা পরিপূর্ণভাবেই
তারই এই কথা মতো উনি চলছেন এবং এটা ভালো দিক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এমন একটা পরিস্থিতি উনি দায়িত্বটা পেলেন, 10 দিনের মাথায় একটা অস্থির পৃথিবী, একটা বিরাট সংকটময় পৃথিবী, মনে হচ্ছে যে যেমন ঘূর্ণিঝড় ধাওয়া করে সমুদ্র থেকে জলশ্বাস উঠে আসে, ওই রকম অবস্থার ভিতরে উনি পড়ে গেছেন। তো সেই মুহূর্তে আমরা চাই বিরোধী দলকেও সাথে নিয়েই কাজ করতে, কিন্তু বিরোধী দল কেন জানি এরকম একটা অসহযোগিতা মানে মূলক তাদের আচরণ, এবং তারা মনে করে এই একটা সুযোগ পাওয়া গিয়েছে এই মুহূর্তে সরকারকে বেকায়দা ফেলার একটা সুযোগ। যেমন দেখেন, আমি গতকাল আমার একটা শো ছিল 12টার সময় বৈশাখ টেলিভিশনে, উনি নির্বাচন করেছেন, উনি জয়লাভকে আসতে পারেননি, নির্বাচন আগে তার সাথে দেখা হয়েছিল। তো এই তেল সিন্ডিকেট নিয়ে কথা হচ্ছে, হতে হতে আমি একটা পর্যায়ে বললাম যে আপনারা এখন কিসের রাশিয়া, কিসের আমেরিকা, কিসের চায়না, ওদের যে প্রযুক্তি তার চেয়ে বেশি আমাদের দেশের মানুষ বেশি আর জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয়েছে। তার কারণ এখন আমি দেখছি ঘরের মধ্যে বিছানার মধ্যে অকটেন চাষ হচ্ছে, কাঠের নিচে আপনার পেট্রোল চাষ হচ্ছে, পুকুরের নিচে দেখা যাচ্ছে যে ডিজেল চাষ হচ্ছে ড্রামের মধ্যে। হ্যাঁ, তো আপনারা খুব এগিয়ে গেছেন। আমরা মনে হয় প্রায় তো করছি না এগুলো, এই যে বড় বড় লাইন, এই যে পেট্রোল পাম্পের লাইন। আমি তো এই যাবৎকাল দেখে এসেছি গ্যাস স্টেশনের লাইন, পেট্রোলের জন্য তো এত লাইন আমি দেখি না। ঢাকা শহরের 90% গাড়ি চলে কিন্তু গ্যাসে, 10% হাতে চলে। গ্যাসে চললেও হয়তো স্টার্ট দেওয়ার সময় সকালবেলা তেলে যেতে হয়। তো রোজ কি এত গাড়ি তেল লাগে? এই যে মোটর সাইকেল, শত না হাজার মোটর সাইকেল, প্রতিদিনই কি তাতে তেল লাগে? এই সংকটের সৃষ্টি করছে কারা? এবং এ পর্যন্ত যতগুলি ধরা পড়েছে বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে জেনেছি, সেখানে আমি দেখেছি যে সবগুলি আপনাদের লোক। আপনারা এগুলি সরকারকে বেকায়দা ফেলার জন্য আপনারা এগুলি করছেন। এবং পাশাপাশি কিছু অসৎ ব্যবসায়ী দাম বাড়বে একটা ভাব ছিল, এখন 20 টাকা করে বেড়ে গেছে। এই কারণে অনেকেই অনৈতিকভাবে কাজ করেছে। তো বিএনপি নেতাকর্মীদেরকে দলের পক্ষ থেকে সতর্ক করা আছে, কোনোভাবে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হয়। তো এখন এই সমস্ত বাদ দিয়ে সংকটকালীন সময় আসেন সবাই মিলে, হ্যাঁ আপনারা আপনার জুলাই সনদ বাস্তবায়ন বলেন, আপনার গণভোটের রায় বাস্তবায়ন বলেন, সবই বলেন, আমরা করবো। একজন চেয়ারম্যান সাহেব একেবারে বগুড়াতে বলেছে অক্ষরে অক্ষরে পালন করবো। এখন বর্তমান সামনে যে অসুবিধাটা, সমস্যা, সেটাকে মোকাবেলা করি, তারপরে ওটা করবো। একবার যেন করবো না তা তো বলছি না। তো তখন উনি হঠাৎ করে বলে বসলেন যে বিএনপি জুলাই সনদের সাথে প্রতারণা করেছে। আর বিএনপি জুলাই সনদের সাথে প্রতারণা করেছেন না আপনারা করেছেন? আপনি তো 100% করেছেন। কোনটা? আমার বলেছেন না 5% দিতে হবে, মহিলা সংসদ সদস্য মনোনয়ন দিতে হবে। একটাও দেন নেই, সরাসরি জুলাই সনদের সাথে প্রতারণা করা হলো না। হ্যাঁ, বিএনপি 5% দিতে পারে না, 10 জন মতো দিয়েছিল, 5% হয়নি। উচিত ছিল আমাদেরও আরও কতগুলি ক্যান্ডিডেট আমাদের ছিল, দিলে ভালো হতো। আমার কথা হলো যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বিগত সরকার যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল এবং তাদের একজন এমপি মন্ত্রী নিয়ে আসেন। তো আমি আমার অত্যন্ত প্রিয় ডক্টর আব্দুল তুষারকে বলবো যে আপনি একদিন দাওয়াত করবেন, চ্যানেল 9 তখন উপস্থাপন করেন, আওয়ামী লীগের একজন এমপি যদি আসে তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, একটা ঠোঁটে আসবে, দেখেন তো আসে কিনা। দেশে যারা আছে তারা তো প্রায় সবাই জেলে, আসবে না, না মানে এমনই একটা অবস্থা আছে, কারোরই এই সাহসটা নেই। এমনভাবে অন্যায়ের সাথে প্রায় প্রত্যেকেই জড়িত হয়ে গিয়েছিল যে একটা লোক সাহস করে, একটা নেতাও আসে না, দেখাও যায় না। তো এই অবস্থার ভিতরে আমরা পড়তে চাই না। আমরা এটা দেখার পরে আর কোনো সরকার জনগণের সাথে ফাঁকি দিবে, জনগণকে ফাঁকি দিবে, জনগণের পক্ষে কথা বলবে না, আমার মনে হয় এরকম আর বিগত আওয়ামী লীগ যদি ফিরিয়ে আসে কোনো দিন, তাও তারাও মনে করবে যে না, আর এই কাজটা করা যাবে না। আমাদের নেতা তারেক রহমান এই ব্যাপারে অত্যন্ত সতর্ক কোনোভাবেই, এবং আমরা জনগণের পক্ষে কাজ করানোর জন্য বা করার জন্য বা পক্ষে থাকার জন্য আমাদের দলের কিন্তু অনেক নেতাগুলো বহিষ্কার করেছে। তারা কারা? অনেক দিন বাইরে থাকতে পারে না, বউ ছেলেমেয়ের সাথে দেখা করতে পারে না, বাইরে থাকতে পারে না, সেসব লোকজনকে খাতির করে নেই যখন তারা অন্যায় করেছে বা জনগণের বিরুদ্ধে গিয়েছে আর কি। ওকে, ফিরবো আপনার কাছে জনাব হাবিবুর রহমান হাবিব। আমরা এখন যাচ্ছি ডক্টর আব্দুল নূর তুষার। রাষ্ট্রীয় সংকটে রাজনৈতিক স্বার্থ বড় নাকি জনগণের স্বার্থ বড়, কোনটা আগে আসা উচিত?
রাষ্ট্রীয় সংকট শুধু না, সবসময় তো জনগণের স্বার্থ বড়। রাজনীতিবিদ তা সেই জনগণের জন্য, অতএব জনগণের স্বার্থকে বড় করে দেখতে হবে, এবং সেইটা বিরোধী দলও একমত হবেন বলে আমার ধারণা, যে জনগণের স্বার্থের কারণেই তারা এসেছিলেন। জনগণ যাকে বেশি উপযুক্ত মনে করেছে তাকে ভোট দিয়েছে। এর মানে তো এই না যে অন্যরা জনগণের স্বার্থ বিরোধী হয়ে যাবেন। প্রত্যেকেই জনগণের স্বার্থে কাজ করবেন। তবে অনেক সময় দেখা যায় যে দলগুলি বা দলের মধ্যে কিছু কিছু নেতা ব্যক্তির স্বার্থে কাজ করেন। অনেকে আছেন দল এমনভাবে পরিচালনা করেন যাতে ক্ষমতা পাওয়ার জন্যই যেন সবকিছু করতে হবে, যত দ্রুত পারা যায় ক্ষমতায় চলে আসতে হবে। এই চিন্তাগুলি বাদ দেওয়া উচিত। আমার মনে হয় যে নির্বাচনের সময় নির্বাচন হবে, নির্বাচনের জন্য দলগুলিকে সবসময় প্রস্তুত থাকা উচিত, এবং একই সাথে তারা যখন কোনো সিদ্ধান্ত নেবেন বা কোনো কাজ করবেন তখন অবশ্যই জনগণের স্বার্থকে আগে দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। যেমন ধরেন এখন এসএসসি পরীক্ষা, তাহলে এই সময় রাস্তায় আন্দোলন করাটা জনস্বার্থ বিরোধী হবে। তাহলে এখন আন্দোলন অন্যভাবে করতে হবে। ধরা যাক এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেলে তারা একটা মানববন্ধন করলেন, এটা করলে কেউ কিন্তু মাইন্ড করবে না। কিন্তু রাস্তার মধ্যে নেমে যদি এখন তারা হুজ্জত করেন তাহলে কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের ক্ষতি হবে। এই বিষয়গুলো চিন্তায় নিতে হবে। অথবা এই মুহূর্তে তেলের সংকট আছে, এরকম একটা অবস্থা ওনারা যদি রাস্তাঘাটে অসুবিধা তৈরি করেন তাহলে পণ্য পরিবহন যতটুকু হচ্ছিল অতটুকু হবে না। তো এই জিনিসগুলি বিবেচনায় নিতে হবে। বিবেচনায় নিয়ে যদি কেউ আন্দোলন করেন এবং তার যদি যৌক্তিক দাবি থাকে, সেটা তো জনগণের পক্ষের দাবি হবে, তাতে তো কোনো অসুবিধা নাই। আর আরেকটা জিনিস আমি বলবো, সরকারি দলের মধ্যেও সবসময় বিভিন্ন গ্রুপ থাকে, এটা থাকবেই। বড় দল মানে সেখানে বিভিন্ন দল ও মতের, বিভিন্ন দল বলবো না, বিভিন্ন মতের মানুষ থাকে। কেউ হয়তো ভাবছে যে তেল সংকটটা একভাবে সমাধান করা উচিত, আরেকজন হয়তো ভাবছেন অন্যভাবে সমাধান করা উচিত। তাই দলের মধ্যেও যদি কোনো ধরনের বিষয়ে কারো আপত্তি থাকে, আমি মনে করি যে দলীয় ফোরামে এই কথাগুলি আলোচনা করা উচিত মুক্তভাবে। এটা যদি হয় তাহলে একটা গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হবে। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখনকার প্রধানমন্ত্রী এবং যারা নেতৃস্থানীয় ব্যক্তি তারা সমালোচনা শুনতে চান, তারা অন্যের মতামতের প্রতি আগ্রহী, তাহলে আমি মনে করি যে দলগুলিকে, বিশেষ করে সরকারি দল যদি এটি করে যে প্রতি মাসে তাদের একটা দলীয় সভা করে, দলের নেতাদের নিয়ে, শুধু মন্ত্রিসভা না, এবং দলের মতামতটাও নেয়, তাহলে এই দলের মতামতটা মন্ত্রিসভায় যাবে এবং মন্ত্রীরা তখন চিন্তা করবেন যে দল এটা আমাদেরকে সাজেস্ট করেছে, করা যায় কি না যায়। কারণ দলে প্রচুর মানুষ থাকেন যাদেরও মন্ত্রী হওয়ার যোগ্যতা আছে, সবাই তো মন্ত্রী হবে না। দলে প্রচুর মানুষ থাকেন যাদের এমপি হওয়ার যোগ্যতা থাকে, সবাই তো এমপি হবে না, কিন্তু তাদেরও পরামর্শটা যেন পৌঁছায় সরকারের কাছে, এই চেষ্টাটা থাকা উচিত। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। সংকট পরিস্থিতিতে সরকারের প্রধান দায়িত্ব কি? জননিরাপত্তা নিশ্চিত করা নাকি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা? না, সংকটকালীন অবস্থাতে দুটিই দরকার। তো রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে তো আপনার জননিরাপত্তা থাকবে না। অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমেই জননিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। এখন ধরেন সহিংস রাজনীতি, যেমন উনি বললেন, এখন এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, এখন এখানে একটা মানববন্ধন দিয়ে দেয়, একটা হরতাল দিয়ে দেয়, তেলের দাম বাড়লো কেন, দিয়ে দিল, তাহলে কী হলো? এই সংকট একটা সৃষ্টি হবে। এই সংকট অযথা সৃষ্টি হোক, এটা তো সরকার চায় না, কোনো সময় চায় না। অতএব সরকার চাবে রাজনৈতিক স্থিরতা বজায় রাখার মধ্যে দিয়ে জনগণের নিরাপত্তা দেওয়া। যে কোনো একটা ঘটনা কিন্তু শেষমেশ জনগণের উপরে গিয়েই পড়ে। যে কোনো একটা মব সৃষ্টি হলে হয়তো মবের শিকার হলেন একজন, কিন্তু ওইটাকে কেন্দ্র করে আশপাশে কিন্তু অনেক মানুষ কিন্তু সংকটের মধ্যে পড়ে যায়, নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যায়। এজন্য মানে যে সংসদীয় গণতন্ত্র বলেন বা দেশের রাজনৈতিক পরিবেশ যখন থাকে, বেশ করে সামরিক শাসনের বাইরে যখন থাকে একটা দেশ, তখন সরকারি দল, বিরোধী দল সবাই একে অপরের পাশাপাশি থেকে কাজ করা উচিত, বেশ করে সংকটকালীন সময়। এখন ধরেন এই যে একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এই ক্রাইসিসটা ধরেন বিএনপি ক্ষমতা না থাকতো, অন্য দল ক্ষমতা থাকতো, বা ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি সৃষ্টি হতো, ওনারা বা কী করতেন? সেজন্য সরকারি দল বিরোধী দল মিলে এখন তারা হলুদ প্রণালী দিয়ে আমাদের কত 20% 25% ধরেন এলএনজি সব কিছু মিলে, এর বাইরে কোনো বিকল্প আছে কি না, আমরা চায়না থেকে রাশিয়া থেকে আনতে পারি কিনা, আমরা ভারত থেকে আনতে পারি কিনা, নিয়ে আমাদের অন্তত একটা জিনিস আমি নিশ্চিত করার কথা বলবো, এটা বিরোধী দলের বলা উচিত, যে অকটেন এবং পেট্রোলের যে লাইন, এই লাইন আমার কষ্ট দেয় না। আমাকে কষ্ট দেয় বা কষ্ট দিবে যদি কিনা ডিজেলের গাড়ির বড় লাইন হয়, তাহলে এটা আমাদের একদম প্রাণশক্তি। ডিজেলের ক্রাইসিস হলে দেশটাকে আর কোনো শাসনে দিতে পারবেন না, জননিরাপত্তাও দিতে পারবেন না, রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে না। এই জন্য সরকারকে এই জায়গাটা সর্বপ্রথম নজর দিতে হবে।
এবং এটাই বলবো যে এই যে 20 টাকা করে দাম বাড়িয়েছে অকটেন এবং পেট্রোলের, এখানে দাম বাড়িয়েছে 15 টাকা। আমি আমার সরকারি দলের একজন আমি কর্মী হিসাবে আমি বলবো সরকারের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে আমি একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই কাজটা করার আগে আরেকটু চিন্তা করে এই ডিজেলের দাম বাড়ানোর ক্ষেত্রে চিন্তা করা উচিত ছিল। আমি জানি অনেক ভর্তুকি দিতে হচ্ছে, অনেক টাকা লস যাচ্ছে, কিন্তু আমার কথা হলো যে এখানে যদি আমার সরকারকে 2000 কোটি টাকা যদি আপনার এই দিতে ভর্তুকি বেশি দিতে হতো, এখন তো তার চেয়ে বেশি দিতে হয়, তাহলে 2000 টাকা ভর্তুকি দিয়ে যদি ডিজেলের দামটা যদি আপনার 5000 জন্য না হয়, 5000টা ঠিকই আপনি যদি এটা করতে পারতেন তাহলে আমরা 20,000 টাকা সেভ হতো। তা এই ডিজেলের কারণে অনেক চাষিরা হয়তো যেখানে 3 বার পানি দেওয়ার দরকার সেখানে হয়তো সে 3 বার দিতে হবে, 2 বার দিতে হবে। তাতে হয়তো ফসল 1 বিঘা জমিতে হয়তো 25 মণ ইউরিয়া হয়, সেখানে হয়তো 22 মণ হচ্ছে, 3 মণ কমে গেল। তাহলে এইটা সার্বিক যদি বিঘা প্রতি আবার হয় তাহলে এটা একটা মানে আমাদের জন্য খুবই কষ্টের ব্যাপার হবে। আপনাদের বিশেষ করে শিল্প কলকারখানা চলে তো বিদ্যুৎ দিয়ে, এখন ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি অকটেন দিয়ে পেট্রোল দিয়ে বিদ্যুৎ বানায় না, তাহলে আপনার গার্মেন্টস সেক্টর বলেন, টেক্সটাইল সেক্টর বলেন, বিভিন্ন জায়গায় যদি আপনার সংকট সৃষ্টি হয় বা দাম বেড়ে যাবে, এই বেড়ে যাওয়ার কারণে আন্তর্জাতিকভাবে এখন হুট করে সারা পৃথিবীব্যাপী একটা সংকট দেখা দিচ্ছে। এখন আমাদের দেশে এক্সপোর্টের কী আছে? আমরা তো ম্যাক্সিমামটা আমরা গার্মেন্ট শিল্পের উপর আমরা নির্ভরশীল, প্রায় 2-2.5 কোটি মানুষ এটা সম্পৃক্ত। আগে তো কাপড় নিয়ে আসতাম, বোতাম নিয়ে আসতাম, পলি নিয়ে আসতাম, সব নিয়ে আসতাম, শুধু কাপড়টা সেলাই করে দিতাম। এখন কিন্তু পরবর্তী সময় বিশেষ করে 2003-4 সাল থেকে আমাদের টেক্সটাইলের একটা বিপ্লব ঘটে গেছিলো। টেক্সটাইল শিল্প হওয়ার মধ্যে দিয়ে ধরেন তুলা ইম্পোর্ট করার মধ্যে দিয়ে আমরা সুতা বানাই, কাপড় বানাই, রং করি, সবই আমরা করি। এখানে ওইগুলির ক্ষেত্রে আমাদের এখানে মূল্য সংযোজন হয় আমাদের। আগে তো শুধু তৈরি করে দিতাম, তৈরির দামটা আমরা পেতাম। তো এখন এই ডিজেলের কারণে ওখানে যখন আপনার ইউনিট প্রতি কস্ট বেড়ে যাবে তখন ওইটা আপনার ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমরা তখন অনেকখানি কুলে উঠতে পারবো না। তো এইটা যদি আমার গার্মেন্ট শিল্পে যদি একটা ব্যাপক আমার বাধার সম্মুখীন হতে হয়, কম্পিটিশনের সম্মুখীন হতে হয়, আমার কৃষি উৎপাদন যদি কমে যায়, আর পরিবহন সেক্টরে ধরেন দাম বাড়লো, ধরেন 15%-এর মধ্যে দাম বাড়লো ডিজেলের, ওইগুলোর দাম বাড়লো ওরকমই 15 বা 20 বা ওরকমই 120 টাকাতে 140 এরকম প্রায় 18 থেকে 20%। কিন্তু অনেক জায়গায় ইতিমধ্যে আপনার কিন্তু বাস ভাড়া, আপনার লঞ্চ ভাড়া, স্টিমার ভাড়া, পরিবহন সেক্টরে কিন্তু টাকা বাড়িয়ে দেবে। এখন 100 টাকা দিয়ে কিনে আপনার ধরেন যেটা ভাড়া 15,000 টাকা ছিল, 115 টাকার কিনে সেটা তো আপনার 20,000 টাকা হওয়ার কথা না, কম হওয়ার কথা। ওই ডিজেল ওইটুকুর তো সংযোজন হচ্ছে তেলের সাথে, তার তো আনুষঙ্গিক তার প্রফিট আছে, এর ভিতরে তার ড্রাইভার আছে, তার ড্যামারেজ আছে গাড়ির, এই মিলাইটা সে 15,000 টাকা নেয়। এখন 15% বাড়ার সঙ্গে সঙ্গে কেন আপনার 20%, 30% আপনি বাড়াই দেবেন? তেলের তো অত বেশি লাগে, তেল ওইটুকু দাম তো এত না। বাস আপনি ধরেন 700 টাকা ভাড়া ছিল, 1,000 টাকা বা 800 টাকা হওয়ার কোনো কারণ নেই। ওইটুকুর জন্য কত লিটার তেল পড়ে আমার সেটা বুঝতে, এগুলি সরকারি মোটামুটি করা হয়। এবং ডিজেলকে যদি আমি এইটাকে যদি আমি নিশ্চিত রাখতে পারি, অকটেন এবং পেট্রোল আমাদের আমাদের দেশ থেকেও আপনার বাই প্রোডাক্ট হয়, কিন্তু ডিজেলটা আমাদের ডিজেলের সরবরাহটা কম স্তরে যাতে বজায় আমি বলবো যে সরকারকে আবারও বলবো যে এখন আরও যদি দাম বেড়েই যায়, সব কিছু করা থাকবে না, তবে ডিজেলের ক্ষেত্রে যেন না বাড়ে। ফিরবো আপনার কাছে। ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার। সংকট মোকাবেলায় সরকার যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে বিরোধী দল কি বিকল্প নেতৃত্ব দিতে প্রস্তুত, নাকি তাদের প্রতিবাদই একরকম সীমাবদ্ধতা? বিরোধী দল বিকল্প নেতৃত্ব দেবে না। বিরোধী দল যেটা করতে পারে সেটা হচ্ছে সরকারকে সমস্যা সমাধানের জন্য প্রস্তাব করতে পারে যে এইভাবে হবে না, এইভাবে করেন। এতে করে বিরোধী দলের উপরে জনগণের আস্থা বাড়বে। যদি এরকম হয় যে সরকার একটা কাজ পারে নাই, কিন্তু বিরোধী দলের যে পরামর্শ, সেই পরামর্শ গ্রহণ করার পরে কাজটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে বিরোধী দলের যোগ্যতা প্রমাণিত হবে। মানুষ তখন বিরোধী দলের প্রতি আরো আস্থা রাখবে। এবং বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য দলকে প্রস্তুত করা। তাহলে তারা যদি তাদেরই প্রস্তাবগুলি দিয়ে মানুষকে সংকট থেকে উত্তরণ ঘটাতে সাহায্য করতে পারে, তাহলে স্বাভাবিকভাবে বিরোধী দল উপকৃত হবে। ফলে আমি মনে করি না যে বিরোধী দল নেতৃত্ব দিবে। তবে সরকার যেটা করতে পারেন, বিরোধী দলকে আস্থায় নিয়ে বিরোধী দলের কাছ থেকে সংকট মোকাবেলায় সমাধানের প্রস্তাব চাইতে পারেন। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বিরোধী দল যদি সমাধানের প্রস্তাব না দেয়, তখন মানুষ বুঝবে যে বিরোধী দল হয় জানে না কি করে সমাধান করতে হবে, অথবা ইচ্ছাকৃতভাবে পরামর্শ দিচ্ছে না।
তো আমার কাছে মনে হয় এখানে সরকার প্রোঅ্যাক্টিভ হতে পারেন। সরকার চাইলে বিরোধী দলের যিনি সভাপতি অথবা বিরোধী দলের যদি এই বিষয়ে কোনো বিশেষজ্ঞ থাকে তাকে ডাক দিয়ে আলাপ করতে পারেন, যে অথবা সংসদেই তাদেরকে 1 ঘন্টা সময় দিতে পারেন যে এই চলমান ক্রাইসিস মোকাবেলায় বিরোধী দল যদি ক্ষমতায় থাকতো তাহলে কি করতো, এটা বলুক বিরোধী দল। সেটা তো বলছে না, বিরোধী দল সারাদিন ব্যস্ত আছে জুলাই সনদ, তারপরে ব্যস্ত আছে কে কার কোথায় কি করলো, তারপরে কার জানের হুমকি মালের হুমকি এইসব বলছে। কিন্তু এই কথাগুলি তারা যখন অন্তর্বর্তী সরকারে অধীনে ছিলেন এই দলগুলি জামাত ইসলাম, এনসিপি ও অন্যরা, তারা কিন্তু তখন বলেন নাই মবের কথা, তখন বলেন নাই জানমালের নিরাপত্তার কথা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকি হলে তারা কথা বলেন না, নিজের জানমালের হুমকি হলে তারা কথা বলেন। তো এইটা তো আমরা বিরোধী দলের কাছ থেকে আশা করি না। আমি মনে করি বিরোধী দলের উচিত আগে জনগণের কথা বলা, তারপরে নিজের কথা। কিন্তু আমরা লক্ষ্য করছি বিরোধী দল আকারে ইঙ্গিতে বহু জায়গাতে নিজেদের কথা বলছে, নিজেদের সমস্যার কথা বলছে, জনগণের সমস্যার কথা বলছে না। তারা না বলেছিলেন ছায়া সরকার তৈরি করবেন? আমার মনে আছে যখন নির্বাচন শেষ হলো 7 দিনের মধ্যে তারা ঘোষণা দিয়েছিল আমরা ছায়া সরকার গঠন করব। তো তাদের ছায়া সরকার, ছায়া মন্ত্রিসভা, ছায়া সরকার, তো সেইখানে নিশ্চয়ই তাদের একজন ছায়া জ্বালানি মন্ত্রী আছে, ছায়া স্বাস্থ্যমন্ত্রী আছে, ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী আছে। তাই ছায়ারা মিলে একটা বৈঠক করে সরকারকে প্রস্তাব দিক, ছায়া প্রস্তাব। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে ছায়াদের কোনো খবরই নাই, কে কোথায় কোন ছায়াতে লুকিয়ে আছেন। অভ্যাস তো ছিল লুকিয়ে থাকা, তো ওই লুকিয়ে থাকলে তো হবে না। ছায়া যদি করেন তাহলে এই ছায়া মন্ত্রিসভা, ছায়া লোকজন তাদের এসে তারা একটা প্রস্তাব দিক, প্রস্তাব দিয়ে বলুক যে দেখেন আমাদের হাতে সমাধান ছিল, আপনারা করতে পারছেন না। সরকার সেটা নিশ্চয়ই ফলো করবে, কারণ সরকার তো সমস্যা থেকে সমাধান চায়। সরকার নিশ্চয়ই চায় না দেশে অস্থিরতা হোক, সরকার নিশ্চয়ই চায় না শত শত হাজার হাজার মোটরসাইকেল লাইন দিয়ে থাকুক, মানুষের কষ্ট হোক, এটা নিশ্চয়ই চায় না সরকার, কেউই চাইবে না। কারণ এই লোকগুলোর মধ্যে কি বিএনপির ভোটার নাই? এই লোকগুলোর মধ্যে কি সরকারের আত্মীয় স্বজন নাই? এই মন্ত্রীদের ভাগিনা ভাগ্নি শালাশালি নাই? আছে তো এখানে। এবং তারা গিয়ে কি বলছে না বাড়িতে গিয়ে যে কি করছেন, পারছেন না কেন, বলছে না? তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশ যদিও অনেক জনসংখ্যার দেশ, কিন্তু দেশটা তো ছোট। আমরা যদি ধরেন একদিক থেকে আরেক দিকে হাঁটা দিই, মানে অনেকের সাথে দেখা হয়ে যাবে রাস্তায়। আমাদের দেশটা অনেক ছোট, তো সেই জন্য আমাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা এগুলি আরো চর্চা করতে হবে। আর এই যে ফ্যাসিবাদ হয় কিংবা স্বৈরতন্ত্র আসে, কেন আসে? আসে এই জন্যই যে যারা প্রতিদ্বন্দ্বী তারা একে অন্যের সাথে কথা বলেন না। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তো শত্রুতা হবে না, প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতিযোগিতা হবে, তাই না? ফুটবল খেলায় আমরা হারি যেতি, তাই বলে কি আমরা ফুটবল খেলা শেষ করে বাড়ি থেকে মারামারি করি? তা তো করি না। একইভাবে রাজনীতিও একই ধরনের একটি ব্যাপার। মানুষের ভালো করতে চায়, মানুষের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় যেতে চায়, কেউ যাবে কেউ যাবে না। এবার যায়নি, পরের বার যাবে। এই যে ধৈর্য, এই যে সহযোগিতার মনোভাব, এই জিনিসগুলি গণতন্ত্রকে স্থায়ী করবে। সনদ টনদ দিয়ে গণতন্ত্র স্থায়ী হয় না। ধরেন আমাদের এখানে আমাদের মধ্যে একটা সনদ আছে, কিন্তু আমার হাতে বন্দুক আছে, আপনারা দুইজন কোনোভাবে আমার বিরুদ্ধে কিছু বলবেন না কিন্তু তখন, কারণ সনদে যাই লেখা থাক আমার হাতে বন্দুক আছে। তো সেই জন্য আগে বিষয়টি হচ্ছে বন্ধুত্ব। ওই বন্দুকটা যদি আপনারা বিশ্বাস করেন যে আপনাদের নিরাপত্তার কাজে ব্যবহৃত হবে, তাহলে কিন্তু আপনারা আমার বন্ধু হবেন। কিন্তু আপনারা যদি এটাকে ভয় পান যে লোকের হাতে বন্দুক আছে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, ওরে বাবা, তাহলে কি হবে? তাহলে যত সনদ যাই লেখা থাক, কাজ হবে না। ঠিক একইভাবে আমি মনে করি যে বিরোধী দল, সরকারি দল এবং অন্যান্য যারা ক্ষমতায় নাই, এমনকি সংসদেও যেতে পারেন নাই, এদের মধ্যে একটা কমিউনিকেশন, এদের মধ্যে একটা কনভারসেশন চালু থাকা উচিত। এবং শুধু যারা সংসদে গেছে তাই নয়, ধরেন 2 মাস বা 3 মাস পর পর একটা সভা হতে পারে যেখানে সমস্ত রাজনৈতিক দলকে ডেকে আনা যেতে পারে, রাজনৈতিক দলের নেতাদেরকে, এবং একটা মত বিনিময় করা যেতে পারে যে আপনারা কি ভাবছেন, এই 3 মাসে কোথায় কোথায় ভুল হয়েছে, কোথায় কোথায় ঠিক হচ্ছে। আমার মনে হয় যেগুলো করলে অনেক বেশি সুন্দর হয়ে যাবে এই আমাদের যে রাজনৈতিক পরিবেশ, এবং শত্রুতামূলক বিষয়টা থাকবে না। সমস্যার সাথে সমাধান আসবে, অথবা সমস্যা যদি থাকেও তখন সকলে মিলে সমস্যাটাকে সহ্য করবে, তাই না? আমাদের বাড়িতে কি হয়, আমাদের বাড়িতে যদি ভাত রান্না একটু কম হয় আমরা সবাই মিলে কম খাই, কিন্তু এই একই বিষয়টা আমরা হোটেলে গেলে যদি কম দেয় টাকা দেওয়ার পরে আমরা বলি কেন তুমি কম দিলে, কেন টাকা দিস না? এটা কেন হয়? ওই যে বাড়িতে হচ্ছে সহমর্মিতা। বাড়িতে আমরা জানি যে একজন বেশি পাবে না, একজন কম পাবে না, আমরা সবাই মিলে আমরা এটা ভাগ করছি। ঠিক একইভাবে আমরা যদি রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে আমাদের সমস্যাগুলি সব আমরা বুঝতাম যে আমরা সবাই সমস্যাটা ভোগ করছি, তাহলে কিন্তু কেউ অভিযোগ করে না। আপনি দেখবেন তেলের লাইনে গন্ডগোল লাগে কেন?
সারাদিন দাঁড়িয়ে আছে, হঠাৎ একটা লোক মাঝখান দিয়ে ঢুকে পড়েছে, তখনই গন্ডগোলটা লাগে যে না কই সমান সমান তো থাকলো না। কিন্তু একজন যদি মাঝখান দিয়ে না ঢুকে তাহলে কিন্তু 2 দিন দাঁড়িয়ে থাকলেও কেউ ঝগড়া করে না। ঠিক একইভাবে রাজনীতিতেও যদি আমরা এই বন্ধুত্ব তৈরি করতে পারতাম, তাহলে সমস্যাগুলি থাকলেও সেই সমস্যাগুলি সবাই মিলে একসঙ্গে সহ্য করতে, একসঙ্গে মোকাবেলা করতে। ওকে, ফিরবো আপনার কাছে। জনাব হাবিবুর রহমান হাবিব, সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা যেতে পারে? না, জনগণের সামনে আমার টোটাল জিনিসটা তো উপস্থাপন করতে হবে। আজকে ধরেন এই যে বিশিষ্ট সংকট না, বৈশ্বিক সংকট। এখন বিরোধী দলের যে ক্ষমতা থাকতো তাই বা কী করতো? এখন সরকারকে এই জিনিসটা পরিষ্কার করতে হবে যে এই ক্রাইসিস আমার, এই সংকট দেখা দিয়েছে, আমার এই রাষ্ট্রের সংকট দেখা দিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পেয়েছে, অতএব সেটা এখন আন্তর্জাতিক বাজারের মূল্যটাকে আমাদের বাংলাদেশের টাকায় করে কনভার্ট করে এত টাকা আমার পড়ে। সেখানে সরকার বিগত সরকারের সময় যেটা দেখেছি সেটা বলছি, তার অনেক লাভ করতো। এমন সময় আমি দেখেছি যখন মাত্র $26,000 নেমেছে করোনাকালীন সময়, তখনও সরকার 40-50 মানে এমনি 40% ভ্যাট ট্যাক্স আছে, তার উপরে বিপিসি আবার লাভ করে 10-15-20%। মানে সরকার জনগণের সাথে ব্যবসা করে, এটা মোটেই ঠিক না। কিন্তু বর্তমান সরকার জনগণের সাথে ব্যবসা করতে চায় না, জনগণকে সেবা করতে চায়। এখন বিরোধী দল যেটা আছে সেই বিরোধী দলের কথা বলবো, তাদের অতীতে তাদের দেশ পরিচালনা করার কোনো রকমের অভিজ্ঞতা নেই। এমনকি এই সংসদে আমাদের প্রধানমন্ত্রী নতুন প্রথম সংসদে এসেছেন, বিরোধী নেতাও প্রথম সংসদে এসেছেন, এবং বিরোধী দলের অনেকেই নতুন আছে, কয়েকজন আছে, অনেকেই নতুন। এখন কালকে একটা এরকম আপনার মতো একটা শোতে বলতেছিল যে আমাদের দেন 7 দিনে সব ঠিক করে দেবো। না, কীভাবে করবেন? দেন না, এরকম কথা হয়তো বলেন না, 7 দিনে শেষ ঠিক করে দিবেন, তাহলে 7 দিনে সরকার পরামর্শ দেন। সংসদ তো চলছে, 30 তারিখ পর্যন্ত সংসদ চলবে। সংসদে বলেন যে আমাদের যদি আপনার দায়িত্ব দেন 7 দিনে ঠিক করে দেবো, তো সরকার তখন নিশ্চয়ই ঠিক আছে আপনার ফর্মুলাটা বলেন, তাহলে আমরা সেই পলিসিটা গ্রহণ করবো। দেশটাকে সামনে থেকে আমরা এগিয়ে নিতে চাই, দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকে আমরা চাই না, তখন আবার বলে না। তো এইটা হলে হবে না। এখন কথা হলো যে সরকার সবসময় চাবে যে একটা খুব খারাপ সরকার থাকে, বিগত সরকার যেমন ছিল, তারা সেবার পরিবর্তে তারা টাকা পয়সা বড় বড় প্রজেক্ট করে, মানে শত না হাজার কোটি টাকা লুটপাট করে, 10,000 টাকার প্রজেক্ট নিয়ে গেছে 30-35,000 কোটি টাকা। এরকম 300 টাকা লম্বা ফ্লাইওভার নিয়ে গেছে 1300-1400 কোটি টাকা, এরকম লুটপাট আমরা সবসময় দেখে এসেছি। আমি ছোটোখাটো কাজকর্ম করেছি অতীতে, এখনও করার চেষ্টা করবো সামনের দিকে। সেটা এই যে আমি একটা প্রজেক্ট হাতে নিলাম, বা আমি একটা কাজ সিম্পল ধরনের একটা 5 কোটি টাকা কাজ নিলাম, আমাকে বলে যে আপনি 1.5 বছরের ভিতরে বা 1 বছরে শেষ করতে হবে। আর 1 বছরে শেষ করতে না পারলে আপনার তারপর দিন থেকে ড্যামারেজ উঠবে। কিন্তু বিগত সরকারের সময় দেখলাম 1 বছরের কাজটা শেষ না করে 3 বছরে নিয়ে গেল, প্রতি বছর আবার এই বাড়াচ্ছে, ফাইন করা বাদ দিয়ে তাদের প্রজেক্ট ভ্যালু বাড়াচ্ছে। দেখা যাচ্ছে সেই 5 কোটি টাকার কাজ হয়ে গেছে সেসব 7 কোটি 8 কোটি টাকা। এই করে দেশটাকে লুটপাটকে শেষ করেছে আমাদের সরকার। আমরা বলবো যে এই দিকে বর্তমান সরকার কি এর থেকে বের হতে পারছে? বের হওয়ার চেষ্টা করতেছে এবং করবে। আমি যদি এই পরিস্থিতি না পেতাম, কেবল 2 মাসের সরকার, আরও এই পরিস্থিতি সৃষ্টি না হলে তার ভিতরে আমি এটা ওনাকে উনি বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সে সরকার প্রধান হয়েছেন, বেশি বয়সে, এত বেশি বয়সে সরকার প্রধান কেউ হয়নি। যেমন আমাদের আপনি যদি বলেন যে 72 সালের সরকার, যখন তাদের বয়স ছিল 50-52-এর মধ্যে, তারপরে শহীদ জিয়া রহমান যখন তার 40 এরকম একশোর ভিতরে, যে এরশাদ যখন ক্ষমতা আসে তখনও তার বয়স 54-55-এর মধ্যে ছিল। বিগত প্রধানমন্ত্রী যখন ছিলেন ওনার বয়সও ওইরকম 40-41-এর মধ্যে ছিলেন। এখন বর্তমান প্রধানমন্ত্রী সব দেখেছিলেন উনি, ওনার মা প্রধানমন্ত্রী ছিলেন, বাবা রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু অল্প বয়সের স্মৃতি কিছু ওনার ভিতরে আছে, এবং উনি বয়স্ক হয়েই কিন্তু প্রধানমন্ত্রী। ওনার বয়স এখন 60 বছর প্লাস। এই বছর এত বছর বয়সে কেউ কোনো প্রধানমন্ত্রী হন নাই বা সরকার প্রধান হন নাই। অতএব ওনার ভিতরে বয়স যেমন ওনাকে শিখিয়েছে, অভিজ্ঞতা উনি গ্রহণ করতে পেরেছেন বা নিতে পেরেছেন, পাশাপাশি ওনার ভিতরে কিন্তু এখনও ওনার শারীরিক কাঠামো, ওনার চাল চলন, কথাবার্তা, ওনার বয়স যাই হোক না কেন মানুষ অত বেশি মনে করে, ওর ভিতরে অনেক কর্মক্ষমতা আছে। শুধু কর্মক্ষমতা আছে এটা বলে শেষ করলে হবে না, ওনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, নতুন নতুন যে আইডিয়াগুলো নিয়ে আসছেন, এই আইডিয়াগুলো পৃথিবীতে অন্য কেউ আগে আনেননি। যেমন ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতা আসার পরে 91 সালে ক্ষমতা আসার পর হঠাৎ করে উনি বললেন কি
যে ছাত্রছাত্রীরা এরা ক্লাসে যাবে, এই ধরনের গম দেওয়া হবে, 30 কেজি গম দেওয়া হবে। কেউ কি চিন্তা করছে স্কুলে গিয়ে গম পাবো? নতুন এটা কৃষকদের কৃষি ঋণের সুদ মাফ করে দিলেন, 5,000 টাকা আসল সহ 10,000 টাকা সুদ মাফ করে দিলেন। এই যে নতুন নতুন যে আইডিয়াগুলো, তারেক রহমান যখন এসে, এটা বিশাল ব্যাপার। 10,000 টাকা কৃষি ঋণ নিয়েছে যে, তারা 20,000 25,000 টাকা সব মাফ করে দিয়েছে। এটা বিশাল ব্যাপার। এই যে নতুন নতুন এই যে একবার এসে বললেন আমি 1500 টাকা গাড়ি, তাতে যে নিরাপত্তা হুমকি সবচেয়ে বেশি। এবং উনি যদি আসলেন, কি নিরাপত্তা পৃথিবীর ইতিহাসে এমন নিরাপত্তা কাউকে দেওয়া হয়নি। 2 দিনের মাথা করা নিরাপত্তা বলা ভেঙে উনি নিজে বাইরে চলে গেলেন। দেখেন 1500 টাকা গাড়ি যেত, রাস্তা বন্ধ করে রাখতো, 40 মিনিট 20 মিনিট 30 মিনিট 1 ঘন্টা হয়ে যেত অনেক সময়। 1500 টাকা গাড়ি আগে পেয়ে যেত, এখন কী করলেন? সব গাড়ি বন্ধ করে, মাত্র 3-4টে গাড়ি তার সাথে। এবং উনি সাধারণ ট্রাফিকে উনি চলেন। এই যে সকালবেলা 9টার ভিতরে অফিসে যান। আর এই কারো চিন্তা করতে পেরেছেন যে অফিসে প্রধানমন্ত্রী 9টায় অফিসে যাবেন? 9টায় যখন অফিসে যান, অন্যরা তখন আসতে বাধ্য। এই যে এখন 1 ঘন্টা কমিয়ে দিল টাইম। কেন 9টা থেকে 4টে কেন করলেন? ওই 1 ঘন্টায় ওখানে আপনার ইলেকট্রিসিটি আপনার খরচ হবে, ওখানে এসি চলবে, ফ্যান চলবে, এটা চলবে, সেটা চলবে না। এখন দেখেন কিছু কিছু ভার্চুয়াল, কিছু কোর্ট এখন ভার্চুয়াল, স্কুল কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলো ভার্চুয়াল দেওয়া শুরু করেছে। এবং আমি এর সাথে যোগ করবো, সচিবালয়ের সচিব মহোদয়রা যান, তারা ওখানে হাই দিক বা মাইক্রোবাস দিক গাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই। একই কম্পাউন্ডের ভিতর থেকে একই ক্যাম্পাসে আপনারা যান। তো এখানে একসাথে গেলেন, আপনাদের পদমর্যাদা লোকিত সব, আবার একসাথে আসলেন। এইভাবে কিছু কিছু জিনিস উনি করার চেষ্টা করতেছেন। আমি মনে করি যে ওনার ভিতরে সৃজনশীলতা আছে, সৃষ্টিশীল কিছু কর্মকাণ্ড মাথার ভিতরে আছে। এবং একটা সবচেয়ে বড় একটা জিনিস, উনি কিন্তু এইটা নিয়ে চিন্তা করেন। উনি যে ধরেন লন্ডনে ছিলেন, 17.5 বছর মধ্যে ছিলেন, এখানে যে বসে বসে উনি শুধু রাজনীতি করছেন তা না, উনি কিন্তু পরিকল্পনা এসেছেন আমি সামনে গেলে আমি কী কী করবো, তারই হয়তো কিছু কর্মসূচি দেখতে পাচ্ছি ওনার কাছে। আরও আমরা এরকম আরও ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস আশা করব এবং রাজনৈতিক সংকট দূর হবে, আমরা সেটাই প্রত্যাশা করি। ফিরবো আপনার কাছে জনাব ডাক্তার আব্দুল নূর তুষার। সংকটকালে যে জাতীয় ঐক্যের কথা বলা হয়, এই জাতীয় ঐক্য কি আসলেই বাস্তব নাকি একটা রাজনৈতিক নাটক? রাজনৈতিক নাটক কেন হবে? জাতীয় ঐক্য তো সংকটকালেই প্রয়োজন হয়, সাধারণ অবস্থায় তো জাতীয় ঐক্য ওইভাবে প্রয়োজন হয় না। জাতি এমনিতে ঐক্যবদ্ধ থাকে, বড় বড় ইস্যুতে জাতি তো ঐক্যবদ্ধ। যেমন ধরেন এখন যদি আমরা বহিঃশত্রুর আক্রমণের শিকার হই, আমরা তো ঐক্যবদ্ধ থাকবো। আমাদের যদি একটি চুক্তি হয় যে চুক্তিটা আমাদের জাতীয় স্বার্থের বিপরীতে, তখন তো আমরা ঐক্যবদ্ধ হব। আমাদেরকে যদি কোনো একটি মহামারী বা কোনো একটি পরিবেশগত দুর্যোগ মোকাবেলা করতে হয়, তখন তো আমরা ঐক্যবদ্ধ থাকবো, এটাই তো স্বাভাবিক। সংকট যত বড়, ঐক্যের প্রয়োজন তত বেশি। তো জাতির কিছু কিছু বিষয় ঐক্য এমনিতেই থাকে, আর এর বাইরে রাজনৈতিক ঐক্য লাগে বড় বড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। এবং সেই সব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তগুলি সাস্টেইনেবল হয়, বহুদিন টিকে। ধরেন আমরা যদি আজকে সংবিধান বদল করতে চাই, সেটা যদি ঐক্যবদ্ধভাবে করি, সংবিধানের কোন একটি ধারা, সেটা যত টিকবে, সেখানে যদি আমরা একটা গ্রুপকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেই, তাহলে যেটা ঘটবে সেটা টিকবে কম, কারণ তারা ক্ষমতা আসার জন্য অপেক্ষা করবে এবং এসেই তারা তখন সেটা বদলে দিবে। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আসলে কপি বুক বিষয়, অর্থাৎ বইয়ের কথা। কিন্তু সাধারণ অবস্থায় মানুষ কিন্তু ঐক্য পছন্দ করে এবং যে কোনো দুর্যোগে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়। আমাদের দেশে যখন বন্যা হয়, তখন কি সরকার আসলে বন্যা মোকাবেলা করে? সরকার সেখানে সাহায্য করে, কিন্তু মানুষই বন্যা মোকাবেলা করে। আমাদের দেশে যখন ঝড় দুর্যোগ জলোচ্ছ্বাস হয় বা একসময় খুব হতো, তখন আমরা যে দুর্যোগ মোকাবেলা করতাম, আমরাই করতাম। সরকার সেখানে সাহায্যকারী হিসেবে এগিয়ে আসছে, কারণ আমাদের মতো এত বড় দেশে মানুষের অংশগ্রহণ ছাড়া সরকারের পক্ষে কোনো সমস্যা একা সমাধান করা সম্ভব না। কেননা সরকার বলেন, দল বলেন, তারা তো ক্ষুদ্র মোট জনগোষ্ঠীর তুলনায়। আমার মনে আছে 88 বন্যার সময় আমরা ওরাল স্যালাইন বানাতাম হাতে, কেননা এত ওরাল স্যালাইন তৈরি করার মতো কারখানা ছিল না বাংলাদেশে। আমরা রুটি বানাতাম, তখন হাবিবুর রহমান হাবিব ভাইরা ছাত্র নেতা, টিএসসিতে লাইন দিয়ে আমরা রুটি তৈরি করেছিলাম, পুরো ঢাকা শহর ডুবে গিয়েছিল। তখন কিন্তু স্বৈরাচারী এরশাদ ক্ষমতায় ছিল, কিন্তু তাতে করে কি আমরা তখন রুটি বানাই নাই? আমরা তো তখন চিন্তা করি না যে এরশাদের ভালো হবে না মন্দ হবে, বা এরশাদের এখন তাড়াতে হবে। তখন বন্যা হচ্ছে, এরশাদও তখন ওই বুট পরে ওই পানির মধ্যে হাঁটতো, আমরাও হাঁটতাম, কারণ ওইটা হচ্ছে ঐক্যের সময়, তখন ঝগড়ার সময় না। পানি নেমে যাওয়ার সাথে সাথে আমরা আন্দোলন করেছি, পানি নেমে যাওয়ার 1 মাসের মধ্যে আমরা এরশাদ পতনের আন্দোলন আবার জোরদার করে দিয়েছি। কিন্তু যতদিন বন্যা ছিল, আমার মনে আছে আমরা ওখানে রুটি বানাতাম, আমরা শুকনা চিরা, মুড়ি, মোমবাতি,
পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এগুলো দিয়ে একটা ব্যাগ তৈরি করতাম, এবং সেইগুলি তখন বিএনপির নেতা, ছাত্র দলের নেতা, ছাত্রলীগের নেতা, ছাত্র ইউনিয়নের নেতা, অন্য যত দল ছিল, জাসদের নেতা, তারা সবাই একসাথে বসে তাদের সকল কর্মীরা একসঙ্গে যেত এই নৌকায় করে এগুলা বিলি করতে। আমি মনে করি যে দুর্যোগ সবসময় একটা সম্ভাবনা, এই যে ক্রাইসিস, এটা একটা সম্ভাবনা, মানুষের মধ্যে সহমর্মিতা এবং সৌহার্দ্য বৃদ্ধির এটা একটা সুযোগ। ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার। জনাব হাবিবুর রহমান হাবিব, সংকটকালে বিরোধী দলের সমালোচনাকে সরকার কি সহযোগিতা হিসেবে দেখে, নাকি এটা একরকম বাধা হিসেবে চিন্তা করে? না, সংকটকালীন সময় বিরোধী দলের তো সমালোচনা করাটা ঠিক না অবস্থা। যখন আমরা এরশাদ ছিল, সুরাছে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, বিএনপির কাছ থেকে ক্ষমতা নিয়েছিল, কিন্তু আন্দোলন করেছে, বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে, অনেকেই করেছে। কিন্তু উনি যেটা বললেন, যখন বন্যা চরম আকারে দেখা যায়, তখন আর এরশাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। তখন টোটাল বক্তব্য চলে গেছে, আমাদের সমস্ত কর্মকাণ্ড চলে গিয়েছিল বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে কাজ করা। তারপর বন্যা শেষ হয়ে গেছে, আবার আমরা পরে মিছিল শুরু করে দিয়েছি এরশাদের। দেশটা তো মনে করেছিল এরকম ভুলে গেছে, আমাদের স্যার আমার কথা ভুলে গেছে, বন্যার ভিতরে ডুবে গেছে এরা। কিন্তু না, আমরা সংকটকালের সময় জনগণের পাশে থাকুন, এটাই থাকা উচিত। এখন ধরেন বর্তমান বাংলাদেশের নতুন করে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকটকালে বিরোধী দলের উচিত সরকারকে সহযোগিতা করা। এই যে একটা হাম, এটা হঠাৎ করে সরকার তো প্রস্তুত ছিল না, হঠাৎ করে একটা আপনার একটা হামের টিকা নিয়ে আসতে চান, তো হুট করতে একদিনই আনতে হবে, 7 দিনও আনতে হবে, সময় লাগে। যেমন করোনা যখন শুরু হয়েছে, তখন অনেক দিন ব্যাপী কিন্তু আসবে 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 করে শুরু হলো, এবং করোনা যে আক্রান্ত বাপ্পি মারা গেল সর্বপ্রথম সংসদ, চায়নায় গিয়েছিল বেড়াতে, আমার বুঝিনি, আমার সাথে কয়েকদিন আগে টকশো করলো, তারপর হঠাৎ বাপ্পি নেই, কী হয়েছে, জ্বর হয়েছে, মারা গেছে, তখন বুঝে নেই করোনা। এরপরে করোনা সরকার চেপে যাওয়ার চেষ্টা করেছিল প্রথমে, পর দিকে না চেপে যখন সামনে চলে আসলো, ওই সময় আমরা কিন্তু বিরোধী দলের, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি হাবিব তখন বিএনপির বিরুদ্ধে এই যে এত কথা, তার মোকাবেলা করার জন্য আমি এমপি ছিলাম না, মন্ত্রী ছিলাম না, উপজেলা চেয়ারম্যান না, পৌরসভার না, ইউনিয়নের চেয়ারম্যান, বড় ব্যবসায়ী না, আমি আওয়ামী লীগের এই সমালোচনাকে মোকাবেলা করার জন্য, বিএনপির পক্ষে কথা বলার জন্য যে টক শোতে আমি যেতাম, আমি একমাত্র ব্যক্তি, মানে আমি জোর করে আমি স্টুডিওতে গিয়েছি। ভার্চুয়াল তখন হতো, আমি ভার্চুয়াল করবো না, আমার জন্য যদি স্টুডিও খুলতে পারেন আমি সাহস করে আসবো। আমি গেছি, কয়েকটা সিদ্ধান্ত বলে আমি পাল্টানোর চেষ্টা করেছি, এবং সরকার সে কথা শুনেছে। যেমন ধরেন মসজিদগুলিকে আপনার নামাজ পড়তে দিত না, এখন যেখানে 20 ফুট বা 12 ফুট একটা মসজিদ, সেখানেও 4 জনের বেশি পড়তে পারবে না, বাইতুল মধ্যে 4 জন পড়তে পারবে না, আমি যুক্তি দিতাম, ওখানে তো কেউ দেখবে না। আবার কাবা শরীফে 200 এই কয়জন বসে পারবে না, ওই যুক্তিতে। বাজারগুলি সকাল বেলার টাইম দিয়ে 8টার থেকে কেন সারাদিন খোলা রাখেন। ব্যাংকগুলি আমরা শাখা কমিয়ে দিলেন, তারপর টাইম কমিয়ে দেন, তা না, ব্যাংক সারাদিন আরও টাইম বাড়িয়ে দেন, 9টা না, আপনার 8টা থেকে দেন, 8টা পর্যন্ত দেন, তার যার জন্য কেউ কারোর গায়ে লাগবে না, দ্রুত পাওয়া যাচ্ছে। এই সময় তো বলে মসজিদগুলি খুলে দিলাম, কথা বললাম। এবং আমি শুধু আওয়ামী লীগ বলতো যে এরা শুধু লিফলেট দেয় আর কথা বলে, বিশ্বাস করেন আমি 100 টন চাউল দেওয়ার সিদ্ধান্ত নিলাম। 100 টন চাউল, 28 দিনের চাউল, তখন দাম ছিল কম বেশি 60 লাখ টাকা প্লাস মাইনাস ব্যাগ ট্যাগ দিয়ে। আমি সেই চাউল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি ভোলা ফোন করতাম, ভাই আমি দেবো, ত্রাণ দেবো, আমার মরা ধান যেন না আসে। আমার একজন আত্মীয় ছিল 19 সালে 20 সালের দিকে 100 টন চাউল দেবো, 60 লাখ টাকা প্লাস মাইনাস। আমার কাছে টাকা নেই, আমার একটা বিরাট কেন ছিল, সে টাকা আমার না, ঠিক আছে আমি ওই জায়গার থেকে টাকা দেবো, এই বাংলাদেশ কেউ করা নেই। আওয়ামী লীগ বলতে যখন টক সাথে, হ্যাঁ আমার, আরে ভাই আপনাদের চুরি করা টাকা দেন, আমার তো চুরি করা টাকা না, আমি একটা ব্যবসা, আমার বিলটা আটকা আছে, টাকাটা মানুষকে লোন করা আছে, আমার কিছু প্রফিট আছে, আমি এই টাকাটা আমি করোনার জন্য দেবো। 53 টন দেওয়ার পরে তখন করোনাটা ছেড়ে দিল, যে কারণে আমার 30 লাখ প্লাস মাইনাসের মধ্যে দিয়ে আমি পার হতে পারলাম। তো এই যে কিসের জন্য, একদিকে আমার দলের ইমেজ রক্ষা, পাশাপাশি আমার জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আমার ওখানে যারা আমার সদস্য থেকে শুরু আরও যারা ছিল প্রতিযোগিতা শুরু করে দিল আমার কারণে, যে হাইব ভাই যখন দিচ্ছে আমরা দেবো। এইটা তখন কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে কথা বললাম, একটা পুরা নেমে গিয়েছিল আমার মধ্যে। একটা মানুষ, আমার একটা ঘর নাই, বাড়ি নাই, গাড়ি নেই, কিছু নেই, তারপর কি আমাদের 60 লক্ষ টাকা দেওয়ার ব্রত নিয়ে আমি নেমেছিলাম। আমি এত সুন্দর সিস্টেমও দিয়েছি, এখন ইউটিউবে আপনি দেখবেন যে সেনাবাহিনী এত সুন্দরভাবে সিস্টেমকে দিতে পারে না, আমি এত সুন্দরভাবে দিয়েছি, আমাকে যেতে দেয়নি এলাকায়, স্পিচ দেয় নাই, জন্মের সামনে যেতে না, কিন্তু আমি এখান থেকে ওটা করিয়েছি। এই জন্য বলবো এখন বিরোধী দলের উচিত
এই সরকারের কে সহযোগিতা করা, এবং যখন সংকটটা কেটে যাবে আপনি গঠনমূলক সমালোচনা করেন না, যেটা আব্দুল নতুন সাহেব বললেন যে আপনি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চাই, তাহলে এখন আমার কর্মরা দেখেই তো আগামী দিনে তখন রাষ্ট্রীয় ক্ষমতা, হ্যাঁ আপনাকে প্রশ্ন করতে হবে, আপনি এত কিছু করলেন, আপনি দিতে আসেন না কারণ বিএনপি দলের ভিতরে, হ্যাঁ আমি তো অনেক ভোটে দিতে আসতাম, আমার এখন 2জন সদস্য প্রার্থী ছিল, একজন উদ্যোগ নিল চ্যানেল সদস্য সাবেক এমপি, আর একজন চাপা দিল, এরকমভাবে বাংলাদেশ ধরেন তারপর ভোট শেষ পর্যন্ত করেনি, তাহলে তখন 40-50 ভোটে দিতে আসতাম। আমরাও সেটা প্রত্যাশা করি। বিদ্রোহী প্রার্থী লাস্ট পর্যন্ত তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের, সেই ভোটের আমার ভোট বসে না থাকতো আমি আর আগে এগিয়ে যেত। কেন? বিএনপি এই কাজগুলো করেছিল, অনেক জায়গায় করেছিল, যে কারণে বিএনপির বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এমন কোনো অগতাকুগতা নাই, যা বলে নাই, যা কানে শোনা যায় না, মুখ উচ্চারণ করা যায় না। তারপরেও টোটাল মেজরিটি পাওয়ার পরে উনি জামাতের আমিরের বাড়িতে গিয়েছেন, এনসিপির ওদের বাসায় গিয়েছেন। এই যে সহনশীল একটা পলিটিক্স, বাংলাদেশের নতুন পলিটিক্স, নতুন একটা ধারা উনি সৃষ্টি করতে যাচ্ছেন। আমার মনে হয় যে এইটা আমাদের একটা সুযোগ এসেছে, তারেক রহমানের মতো একজন নেতা যে সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছেন, তার পাশে দাঁড়িয়ে সবাই মিলে দেশ যাতে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সামনে দিকে, দেশটা থাকে, আমরা প্রত্যাশা করি সহনশীলতার রাজনীতি, ফিরে আসুক, এটা আমরা জাতীয় ঐক্য তৈরি হোক, জাতীয় ঐক্য তৈরি হোক, আমরা একটা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিই। এই বাংলাদেশে আমরা থাকবো না তো, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের সামনে আমাদের ভবিষ্যৎ যারা আসবে তারা যেন সুন্দর বাংলাদেশ দেখে যেতে পারে। তারা যদি মনে করে একটা বিরাট একটা ফ্যাসিস্টের মোকাবেলা যারা করেছিল, তাদের তারা একটা সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ দিয়ে গিয়েছে, তাহলে তারা আমাদেরকে ভালো বলে, তাহলে আমরা তো অভিশপ্ত হব। আমার অভিশাপের দায় আমরা দায়ী হতে চাই না। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় উপস্থিত হওয়ার জন্য। সময় স্বল্পতার জন্য আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী কোনো আলোচনায় আপনাদের সাথে আবারও দেখা হবে। অসংখ্য ধন্যবাদ দুইজনকে। আজকের আলোচনার শেষে আমরা একটা জায়গায় এসে দাঁড়াই। সংকট শুধু একটা সরকারের পরীক্ষা নয়, এটি পুরো রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক সংস্কৃতি এবং আমাদের পারস্পরিক আস্থারও পরীক্ষা। সরকারের দায়িত্ব সিদ্ধান্ত নেওয়া, আর বিরোধী দলের দায়িত্ব প্রশ্ন তোলা। কিন্তু গণতন্ত্র তখনই পরিপূর্ণ হয় যখন এই প্রশ্ন আর সিদ্ধান্ত একে অপরকে ভাঙে না, বরং আরও ভালো সিদ্ধান্তের দিকে এগিয়ে নেয়। সংকটের সময় জবাবদিহিতা মানে শুধু দোষারোপ নয়, বরং স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং জনগণের প্রতি সম্মান। আর জাতীয় স্বার্থ তখনই এগিয়ে যায় যখন রাজনৈতিক অবস্থান নয়, বরং মানুষের নিরাপত্তা, অধিকার এবং ভবিষ্যৎ সবার আগে। আজকের আলোচনা থেকে যদি একটি বার্তা স্পষ্ট হয়ে থাকে, তা হলো সংকট মোকাবেলায় শক্তি নয়, সমন্বয়ে শেষ কথা। আর গণতন্ত্রের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্ব মনে রাখার মধ্যেই। আজকের আয়োজন এখানে সমাপ্ত করছি। আপনাদের আন্তরিক সমর্থন ও অবিচল উপস্থিতির জন্য আমরা চিরকৃতজ্ঞ। অনুগ্রহ করে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল বিয়ন্ড দ্য ডেল্টা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানান। ধন্যবাদ।